পড়ছিলাম আমার কাছে তুমি অন্যরকম, কলমে সানা শেখ। পর্ব সংখ্যা ৩। প্রার্থনা দাঁতে দাঁত পিষে বলল, জি সাইন না, এরা যদি সত্যিই তোমার বন্ধু হয় তবে সকালে তোমার খবর আছে। কল রিসিভ করলো প্রার্থনা। ওপাশ থেকে ভেসে এলো যুবকের নরম গলার আওয়াজ, ম্যাডাম, আপনার গলার আওয়াজ তো মাশাল্লাহ অনেক সুন্দর আর মিষ্টি, কিন্তু মুখের ভাষা এমন আস্তাগফিরুল্লাহ মার্কা কেন? কার কাছে শিখেছেন এগুলো? প্রার্থনা নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। লম্বা শ্বাস টেনে শান্ত গলায় বলল, আমাদের বাড়িতে এসবের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করা একজন আছে, তার কাছ থেকেই শিখেছি। ওপাশ থেকে পুরুষটি কিয়ৎক্ষণ চুপ থেকে বলল, আপনার গলার আওয়াজ ভয়ঙ্কর সুন্দর। ফ্ল্যাট করছেন? না, সত্য জাস্ট তাই বললাম। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমি আপনার সঙ্গে কথা বলার আগে এমন ভয়ঙ্কর সুন্দর গলার আওয়াজ আর কোথাও কখনো শুনিনি। ওপাশের কথা শুনে প্রার্থনার মধ্যে তেমন কোনো অনুভূতি হলো না। এমন কথা সে হরহামেশাই শুনে থাকে। মেজাজ ঠান্ডা করে ভাবতে লাগলো, ফোনের ওপাশের ছেলেগুলো কি সত্যি জিসানের বন্ধু? জিসান কি তার ফোন নাম্বার অন্য কোনো ছেলেকে দেবে? না, এটা অসম্ভব। জিসান এমন কিছু কোনোদিন করবে না, আর এমন কিছু করার সাহস তো তার কোনোদিন হবে না। সম্বোধনটা হয়তো কাকতালীয়ভাবে মিলে গেছে। যুবকটি ওপাশ থেকে ডাকলো আবার, ম্যাডাম। ভাবনায় বিঘ্ন ঘটায় বেশ বিরক্ত হলো প্রার্থনা। খ্যাক করে বলল, কি? আপনি কি সব সময় এমন হট মেজাজ নিয়ে থাকেন? হ্যাঁ থাকি। ও, এমন মেয়েই আমার বেশি পছন্দ। এই বেটা, ফোন রাখ। কেন, হাঁকতে যাবেন? এই শালা, এই তোরে সামনে পেলে টয়লেটের সেফটি ট্যাঙ্কের ভেতরে চুবিয়ে চুবিয়ে খুন করে সারা জীবন ওখানেই রেখে দেবো, দেখে নিস। বেশ কিছুক্ষণ নীরবতার পর ওপাশ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনার বয়স কত? তোর দাদির বয়সে আমি, হারামজাদা। আর একবার যদি কল করিস রে, সোজা সাইবার ক্রাইমে মামলা করে দেব। টানা কয়েকদিন হাঁকতে না পেরে তোর হাগা বোধহয় মাথায় উঠে গেছে। অন্যের হাগার খোঁজখবর নিতে মাঝরাতে কল না করে টয়লেটে গিয়ে নিজের হাগা ক্লিয়ার কর। পেট আর মস্তিষ্ক দুটোই পরিষ্কার হয়ে যাবে। জানোয়ার কোথাকার। কল কেটে দিল প্রার্থনা। রেগে মেগে ফোনটাই অফ করে রাখলো। কিরে সাতচুন্নি, এভাবে তাকিয়ে আছিস কেন? কোলের উপর থাকা কুশনটা দিয়ে জিসানের মাথায় বাড়ি মারল প্রার্থনা। এই, তোর সমস্যা কি? মারছিস কেন? প্রার্থনা কথা বলল না। সে অনেক ভেবেচিন্তে দেখেছে ওই অসভ্য ছেলেটা কিছুতেই জিসানের ফ্রেন্ড হতে পারে না। এই ট্যাপা, কি ভাবছিস? প্রার্থনা কুশন দিয়ে আরেকটা বাড়ি মেরে খ্যাক করে বলল, তুমি ট্যাপা আর তোমার বউ টেপি, অসহ্য। এটা এখনও বাড়ি থেকে বিদায় হচ্ছে না কেন? কথাগুলো বলতে বলতে সোফা থেকে উঠে দাঁড়ালো প্রার্থনা। জিসান সোফায় গায়ে এলিয়ে দিয়ে খোঁচা মেরে বলল, বাড়ি থেকে আমি বিদায় হব কেন? বিদায় হবি তো তুই। তোকে একটা ভুড়িওয়ালা টাকলার সঙ্গে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করব। তারপর হাত পা ছড়িয়ে শান্তিতে থাকবো আমি। দুদিনের জন্য বাড়িতে এসেও শান্তি পাই না তোর কারণে। প্রার্থনার রাগে ফেটে পড়ে চেঁচিয়ে উঠল, ছোট ভাইয়া বলে। সখিনা বেগম এগিয়ে আসতে আসতে বললেন, সকাল সকাল চেঁচামেচি কইরা বাড়ি মাথায় তুলস কেন? একটা কাউয়াও তো ছাদে বইতে পারবো না তোকে দুইটার জন্য। প্রার্থনা দাদির দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, তোমার এই বধ নাতিকে বাড়ি থেকে বের করো আগে। আমার নাতি কি করেছে? আমাকে ভুড়িওয়ালা টাকলার সঙ্গে বিয়ে দিতে চায়। মিলির ওপর থেকে নেমে সোফার দিকে এগিয়ে আসছিল। প্রার্থনার কথা শুনে হা হা করে হাসতে হাসতে এগিয়ে এলো সে। সখিনা বেগম নিজেও হা হা করে হাসতে শুরু করেছেন। প্রার্থনার রাগে কটমট করে তিনজনকে দেখতে লাগলো। সায়ন এগিয়ে আসতে আসতে বলে, কি হয়েছে? এত হাসির বন্যা কেন? জিসান বড় ভাইকে দেখে সোফা থেকে উঠে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ালো। সে আজ হলে ফিরে যাবে, যাওয়ার আগে মারটার খেতে চায় না সে। হাসির কারণে মিলি বা সখিনা বেগম কেউ কিছু বলতে পারছেন না। বুড়ো মানুষ হাসতে হাসতে বসে পড়েছেন। মিলির চেয়ে ওনার হাসির আওয়াজ বেশি। প্রার্থনা গজগজ করতে করতে বলল, জিসান কি বলেছে? কথাগুলো শুনে সায়নেরও ভীষণ হাসি পেল, কিন্তু সে হাসল না। জোরপূর্বক হাসি আটকে রেখে চেহারা রাগী আর গম্ভীর বানিয়ে জিসানের দিকে তাকিয়ে ধমকে ওঠে, বলাই, তুই কোন সাহসে ওকে এই কথা বললি? তোর কপালে একটা নানি জুটবে, তাও আবার চুল আর দাঁত ছাড়া নানি। সায়নের কথা শুনে দাদি নাতির হাসি আরও বেড়ে গেল। নীতি এসেছে চা আর কফি নিয়ে। স্বামীর কথা শুনে সেও ফিক করে হেসে উঠেছে। কোনো রকমে ট্রেটা টি টেবিলের উপর রেখে সেখানেই বসে পড়ল হাসতে হাসতে। রোহান সিঁড়ির কাছে থেকেই বলল, এত খুশি কেন সবাই? জিসান তার দিকে তাকিয়ে বলল, ভাইয়া বলেছে তোমার কপালে একটা নানি জুটবে, তাও আবার চুল আর দাঁত ছাড়া নানি। ছোট ভাইয়ের কথা শুনে কপালে কয়েক ভাঁজ ফেলে অদ্ভুত চোখে বড় ভাইয়ের মুখের দিকে তাকালো রেহান। সায়ন মেঝো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দ্রুত দুদিকে মাথা নাড়ল।
প্রার্থনা বলল, বড় ভাইয়া ছোট ভাইয়াকে বলেছে এই কথা। সায়ন কটমট করে তাকালো ছোট ভাইয়ের দিকে। রেহান গম্ভীর গলায় বলল, এমন কথা বলার কারণ কি? প্রার্থনা ভাইয়ের কাছে এগিয়ে এসে ঠোঁট উল্টে ন্যাকামো করে বলল, আমাকে ভুড়িওয়ালা টাকলার সঙ্গে বিয়ে দিতে চেয়েছে ছোট ভাইয়া। বোনের কথা শুনেই ফুঁসে উঠল রেহান। কড়া চোখে জিসানের দিকে তাকালো সে। বিপদ আজ করতে পেরে জিসান তো দৌড় বাড়ির বাইরে। এখানে আর 1 মিনিট থাকাও তার জন্য নিরাপদ নয়। এই বাড়ির 2 জন সদস্য সবচেয়ে বেশি রাগী। এক তার বাবা আর 2 রেহান। এই দুজনকে তার ভয়ই লাগে। সায়ন বড় ভাই হয়েও রেহানের রাগকে ভয় পায় বলা চলে। আজ প্রার্থনা তো বদমেজাজি মেয়ে, সে অল্পতেই রেগে যায়, কিন্তু বড় 2 ভাইয়ের কাছে সে ভীষণ আহ্লাদী। এই দুজনের ওপর সে কখনো রাগে না। আজ কলেজ থেকে ফেরার পথে আহাদ খানের সঙ্গে দেখা হলো প্রার্থনার। ছেলেটা আজকেও খোকাবাবু সেজে এসেছে। প্রার্থনা আশেপাশে নজর বুলিয়ে দেখলো পথচারী ছাড়া তেমন কেউ নেই। আহাদ খান দাঁড়ালো প্রার্থনার পথ আটকে। একটা ফুল এগিয়ে দিয়ে সিরিয়াস প্রেমিকের মতন গম্ভীর হয়ে বলল, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। প্রার্থনা ফুলটা হাতে নিয়ে গম্ভীর গলায় বলল, হ্যাঁ বুঝতে পেরেছি আমি। তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ। আমি অনার্স 2য় বর্ষ ওঠার আগে যদি তুমি অন্য কাউকে বিয়ে করে নাও তখন? প্রার্থনা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল আহাদ খানের মুখের দিকে। খান সাহেবের চেহারার ভাব দেখে মনে হচ্ছে সে প্রার্থনার থেকে 10 বছরের বড় পুরুষ। প্রার্থনা খান সাহেবের পরিপাটি চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বলল, তখন তুমি আমার নাতনিকে বিয়ে করে নিও। প্রার্থনার কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা তুবা ফিক করে হেসে উঠল। কিন্তু খান সাহেবের কপাল ভ্রু কুঁচকে গেছে। সে সিরিয়াস প্রেমিকের ভাব ছেড়ে বলল, তোমার নাতনিকে? কেউ না, কিন্তু হবে। কবে? তোমার বিয়ের বয়স হতে হতে আমার নাতনি হয়ে যাবে। খান সাহেব দুদিকে মাথা নেড়ে বলল, তোমার নাতনিকে বিয়ে করব না আমি তোমাকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, এখন বাড়িতে গিয়ে তোমার আম্মুকে বলো তোমাকে বেশি বেশি হরলিক্স খাওয়াতে, তাহলে তুমি দ্রুত বড় হবে আর আমাকে বিয়ে করতে পারবে। আমি বড় হয়েছি, এইটুকুতে হবে না, আরও বড় হতে হবে। এখন বাসায় গিয়ে বেশি বেশি হরলিক্স খাও আর পড়াশোনা করো। গুনগুন করে গান গাইতে গাইতে খান সাহেবকে পাশ কাটিয়ে বাড়ির পথে হাঁটা ধুলো প্রার্থনা। তার সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো তোবা। খান সাহেব পেছন থেকে ডাকছে। তোবা খিলখিল করে হাসতে হাসতে বলল, ভাই এই চিজ যার ঘরে জন্মেছে তার কপালে দুঃখ আছে। প্রার্থনা বলল না কিছু। ফুলের ঘ্রাণ নিতে নিতে গুনগুন করতে লাগলো। পেছন পেছন আসতে আসতে খান সাহেব বলল, ডার্লিং যাওয়ার একটা কিস তো দিয়ে যাও। প্রার্থনার পা দুটো থেমে গেল, সঙ্গে থেমে গেল তোবাও। দুজনে ফট করে তাকালো পেছনে। খান সাহেব হাত দিয়ে চুল ঠিক করছে। প্রার্থনা এতক্ষণ মজা করে ছেলেটার সব কথা মেনে নিলেও এবার নিতে পারল না। ছেলেটা বেশি বেশি করছে। এতটুকু একটা বাচ্চার মুখে এসব কী কথা? সে এগিয়ে এসে বাচ্চাটার হাত খপ করে চেপে ধরে বলেই, তোর বাড়ি কোনটা? প্রার্থনার রাগে গলার আওয়াজ শুনে ছেলেটার চেহারা শুকিয়ে এলো। প্রার্থনা আবার জিজ্ঞেস করতে হাত দিয়ে বাড়ি দেখিয়ে দিয়ে বলল, ওটা। তুই এখানে কার সঙ্গে এসেছিস সত্যি কথা বল, নয়তো মার খাবি। বড় ভাইয়ার সঙ্গে। চল তোর বাড়িতে। তু ভাই। প্রার্থনা বাচ্চাটার হাত ধরে রেখেই তার বাড়ির দিকে হাঁটা ধরল। দুজনের পেছন পেছন দ্রুত পায়ে এগোলো তুবা। এই মেয়ে অন্যের বাড়িতে গিয়ে আজ ভাঙচুর না করলেই হলো।